আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের দুটি গল্প, নবাব কুঠির নর্তকী এবং টেলিফোন। আজকের গল্প দুটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, নবাব কুঠির নর্তকী। হ্যাঁ, এই হচ্ছে সেই নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন কী কারণে জানি না, নবাব রেগে গিয়ে নিজের হাতে নর্তকীকে কুচি কুচি করে কেটে ফেলেন। আর সেই দিন রাত্রেই নাকি নবাবও গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন। তাই এই প্রাসাদের উপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য। ঘুঘু পাখি এর ছাদের উপরে বসে করুণ সুরে কাঁদে। বাদুর আর পেঁচারা এর ঘরে ঘরে বাসা বেঁধেছে। এমনকি খুঁজে দেখলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি। তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে। তারপর জঙ্গলের ভেতরে ঢুকে পথ হারিয়ে ফেলি। সন্ধ্যার আবছায়ায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে দাঁড়ালাম, নলিন তখন পথ চিনতে পারল বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই। কারণ এই অমাবস্যার আধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে, আর গ্রামও নাকি এখান থেকে 15 মাইল দূরে। কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বলল, এই 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোম্যান্সের গন্ধ পর্যন্ত উবে গিয়েছে। যাক, তবু যে একটা রোমান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল, এইটুকুই সৌভাগ্য। নলিন বলল, সৌভাগ্যের ঠেলায় একটু পরেই বুঝতে পারবে। কেন? রাতে খাবে কি, বাদুর না চামচিকে, নাকি কালো অন্ধকার? আমি বললাম, আরে ভয়ের কোনো কারণ নেই। দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ব্যাগে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি আছে। আর আমার ফ্লাক্সে আছে গরম চা। ব্যাস, আজ আর কিছু না থাকলেও চলবে। কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? হ্যাঁ। নলিন তবু খুঁতখুত করতে লাগলো। কিন্তু ঘুটঘুটে অন্ধকারে? আমি বললাম, আমার কাছে একটা টর্চ আর 2টো মোমবাতি আছে, সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত 100 বছর। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল, তাতেই ঘরের ভিতরটা আবছা আবছা দেখা যাচ্ছিল। এ হচ্ছে একটা মস্ত বড় হল ঘর। এর মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারিদিকের দেওয়ালও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবু তার ভিতর থেকেই নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল, তা আমার চোখ এবং মন দুইকেই মুগ্ধ করে দিল। মাঝে মাঝে রঙিন পাথরের লতাপাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে। সে কারুকার্য অনুপম। আমি বললাম, বোধহয় এটিই ছিল নবাব বাহাদুরের নাচঘর। বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বলল, হায় কি দুর্ভাগ্য! আজ নবাবী নাচঘর স্তব্ধ। নর্তকীর নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ, ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ। সব রোম্যান্স মাটি। হঠাৎ সশব্দে ওধারের একটা দরজা খুলে গেল। নলিন চমকে উঠল। আমি হেসে বললাম, ব্যাপার কি নলিন? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাবার জন্য প্রস্তুত হয়েই আছো। হ্যাঁ,
নলিনও হেসে বলল, একেই বাড়িটার নাম রাখ ভালো না, তার উপর আচমকা দরজাটা খুলে গেল কি না। দমকা হওয়ায় দরজা খুলে গেল, তাতে হয়েছে কি? তুমি কি ভেবেছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? আহা, তা যদি আসতো আমি পেয়ালা দিতে রাজি। এখানে ওসব কথা আমার ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বালো, খাবার বার করো। আমি বাতি জ্বাললাম। বাতির আলোতে ঘরের কোণ কিছুটা উজ্জ্বল হলো বটে, কিন্তু হাত কয়েক এগিয়েই পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধকার রাত্রি, কিন্তু এরা কেউ স্তব্ধ নয়। রাত্রির কালো আঁচলের ভিতর থেকে কত রকম চিৎকার করে কত জাতের পশু পাখি, কীটপতঙ্গ, গাছের ডালে পাতায় বাতাসের হুড়হুড়ি বাড়ির ভিতরে চঞ্চল হয়ে উঠছে যেন সমস্ত দরজা জানলা। একখানা এনামেলের ডিশের ওপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলাম। নলিন কলার খোসা ছাড়াতে বসল। বসন্ত ফ্লাক্স থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললাম, চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বলল, কোথায় ডিম? ওই ডিশে। ডিশে ঘোড়ার ডিম আছে বলেই সে খালি ডিশখানা আমার দিকে ঠেলে দিল। আমি বললাম, চালাকি হচ্ছে? আমি এইমাত্র 6টা ডিম ডিশে নিজের হাতে রেখেছি। তোমার দিব্যি সুরেন, ডিশে আমি একটাও ডিম দেখিনি। ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে? দুটো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে 3 জন মিলে ঘরের চারিদিক খুঁজতে লাগলাম, কিন্তু একটা ডিমও দেখতে পেলাম না। মাথা চুলকাতে চুলকাতে বললাম, তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে? বসন্ত বলল, অসম্ভব। তবে? সেটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরও কোনো মানুষ আছে। হতভাগা চোরকে আমি এক্ষুনি খুঁজে বার করব। আচম্বিতে আমি অনুভব করলাম ঘরের ভিতরে আমরা ছাড়া যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোনোখানে পুরো অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চোখে ছুরির মতো তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাবভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে উঠে বললাম, বসন্ত, বসন্ত, এ বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, চলো। বসন্ত ক্রুদ্ধ স্বরে বলল, না না, কিসের ভয়ে পালিয়ে যাব? আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। সে হেট হয়ে বন্দুকটা তুলে নিল। নলিন সচকিত স্বরে বলল, দেখো দেখো, ওই কোণে কি সাদা মতন রয়েছে দেখো। ঘরের দক্ষিণ কোণের মেঝের উপরে সত্যি শ্বেতবর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপর পড়তেই আমাদের দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। একজোড়া পা, রক্ত মাংসের নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। তার চেয়েও ভয়াবহ হচ্ছে 2 কঙ্কাল পদের ওপরে বাঁধা রয়েছে একজোড়া নূপুর। বসন্ত বলল, ওই হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। নলিন কাঁপতে কাঁপতে বলল, না না, এতক্ষণ ওখানে কিছুই ছিল না। নলিন, সেকালে সেই নবাব নাকি তার নর্তকীর দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন। নলিন আমার কথার জবাব না দিয়ে আর একদিকে আঙুল নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বলল, ও আবার কি বসন্ত, ওটা কি? চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলাম আর এক রোমাঞ্চকর দৃশ্য। এতক্ষণ আমরা ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেখানেই পাথরের দেওয়ালের ওপর জলজল করে জ্বলছে 2 আশ্চর্য চোখ। চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগমণি দিয়ে, এবং তাদের ভেতর থেকে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত খিদে। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ট্রিগার টিপল। বন্দুকের ভীষণ গর্জনে ঘর যেন ফেটে গেল, কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো ঠিক তেমনই জলজল করেই জ্বলতে লাগলো। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিল।
ঠিক যেন দুখানা নুপুর পরা হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তে বিকট এক আর্তনাদ করে নলিন ছুটে গেল বাইরের দরজার দিকে। বেশ বুঝতে পারলাম নুপুর পরা হাড়ের পা এগিয়ে আসছে আমাদের দিকেই। পিছন ফিরে দেখতে ভরসা হলো না। এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি। বসন্ত চিৎকার করে বলল, কাপুরুষ, কিসের ভয়েও পালালো? এসব হচ্ছে হ্যালুসিনেশন, মিথ্যে মরীচিকা। বসন্তের হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বললাম, পাগলামি করো না বসন্ত, শিগগিরই বেরিয়ে এসো। এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে। কোনো রকমে সেই নবাব কুঠি থেকে বেরিয়ে এসে 15 মাইল পথ কিভাবে অতিক্রম করে যে বেঁচেছিলাম তা ভুলবার নয়। তারপর আর কোনোদিনও সেই নবাব কুঠির দিকে যাইনি। শুনলেন নবাব কুঠির নর্তকী নলিনের চরিত্রে সার্থক, বসন্ত, অমিত এবং গল্পপাঠ অতনু। শেষ হল নবাব কুঠির নর্তকী। আজকের দ্বিতীয় গল্প হেমেন্দ্র কুমার রায়ের কলমে টেলিফোন। ঝট করে ঘুম ভেঙে গেল। টেলিফোনের ঘণ্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। চোখ না খুলেই একে একে গুনলাম রাত 12টা। আরো দুটো শব্দ কানে এলো, বাজের গর্জন এবং বৃষ্টির আওয়াজ। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলাম বিছানার উপরে। এই বৃষ্টি ভেজা রাত্রে নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম। হ্যালো। ডাক্তার। হ্যাঁ ডাক্তার ডাক্তার, শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 সেন স্ট্রিট। অসুখটা কি? আমি এক্ষুনি মারা যাব ডাক্তার। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা বলতে পারছি না। শিগগির এসো, শিগগির। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানলার উপর শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করলাম। গাড়ির ভেতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 সেন স্ট্রিটের 7 নম্বরকে। একখানা পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেকটা জানলা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে একটিমাত্র আলোকরেখাও দেখা যাচ্ছে না। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি, নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। রাস্তায় গিয়ে নামলাম? এ কি রাস্তা! কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত। যেদিকেই তাকাই জনপ্রাণীর চিহ্ন নেই। এ যেন মানুষের পৃথিবীই না। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল, এমনকি রাতের প্যাঁচা বাদুরও যে আজকের এই পৃথিবী ছেড়ে কোথায় পালিয়েছে তা কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব রেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! ও বৃষ্টি নাকি প্রেতনির পায়ের মলের শব্দ? শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় সজোরে কড়া নাড়তে লাগলাম। দরজাটা হঠাৎ খুলে গেল। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুলল দেখবার জন্য টর্চ জ্বাললাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম কেউ হয়তো ভেতর থেকে এসে তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল,
এরা ডাক্তারকে ডাক দিয়েছে, অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বালেনি। অন্ধকারেই বাড়ির ভেতর 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাদিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে, কোথা থেকে কথা বলছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুপাশে 2টো দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। অপার্থিব কণ্ঠস্বর, যেন খুব কাছ থেকে আসছে, আবার মনে হলো যেন বহু দূর থেকে আসছে। বুকের কাছটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভেতর ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না, নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপরে একটিও পদচিহ্ন নেই, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি দিয়ে আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে। থেকে থেকে আমার গা এমন শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলাম, এবার এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বলল, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকোবার জন্য জোর করে সোজা হয়ে দাঁড়িয়ে বললাম, আমি ভয় পাইনি, কিন্তু তুমি কাঁপছো। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ রাগে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললাম, কারোর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রুগী দেখতে। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, উত্তম, দরজা খুলে ভিতরে এসো। দরজায় ধাক্কা মারলাম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা বলতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতেই কে বলল, আলো জেলো না ডাক্তার, আলো জেলো না। কেন? আতঙ্কে আটকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলছে, নাকি কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চায়? অধীর কণ্ঠে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জ্বালো আলো। আলো জ্বাললাম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে
নিশ্চেষ্টভাবে পড়ে আছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরনো মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভ্রু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে না। এমনভাবে মুখোপাদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত চোখে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এ যন্ত্রণা আর সইতে পারছি না যে, শিগগিরই এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বর বেরিয়ে আসছে ওই হা করা মুখবিবরের ভেতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু সেই মূর্তির ঠোঁট দুটো একটুও নড়ছে না। স্তম্ভিত ভাবের ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা আস্তে আস্তে টলমল করতে করতে উঠে বসছে। কিন্তু তার উঠে বসার ভাবভঙ্গি দেখলে মনে হয় কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়েছে, আর তার হাত দুটো ঝলঝল করে ঝুলছে। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের ওপর লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সোজা হয়ে উঠল, এবং তার দৃষ্টিহীন কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনইভাবে সশব্দে নেমে এলাম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলাম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া, এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পেছন থেকে শুনলাম, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক। এই অঞ্চলেই তার বাড়ি। বললাম, দিন তিনেক আগে এই বাড়িতে এক রুগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। তিনি বললেন, ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন। এ বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ নিতে চায় না। আসল কথা চেপে গিয়ে জিজ্ঞেস করলাম, এই বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বরবাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘণ্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগিরই এসো, শিগগির। ভুবনেশ্বরবাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দিই না। শুনলেন টেলিফোন, রচনা হেমেন্দ্র কুমার রায়,
পরিচিত লোকের চরিত্রে অমিত এবং গল্পপাঠ ও ভুবনেশ্বর বাবুর ভূমিকায় অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো টেলিফোন। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।